গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমরা বর্ণনা দিয়েছি ফরমাল চার্জের পৃষ্ঠা 21 থেকে 28। এই ব্যাপারে কিছু বক্তব্য আমি প্রথম সেশনে বলেছি। মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের শাসন আমলে 2009 থেকে 23 পর্যন্ত সময় 700-র বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলোর বর্ণনা। কিন্তু গুম কমিশন, গুম বিষয়ক যে তদন্ত কমিশন, তাদের কাছে সোফার 1800 অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে এবং অভিযোগ জমা না পড়ার সংখ্যা এর চেয়ে অন্তত 3 গুণ বলে গুম কমিশন জানিয়েছে। কারণ অনেক ভিকটিমকে আমরা পাচ্ছি যে ভিকটিমরা এখনো মনে করে যে তারা অভিযোগ দিলে তাদের উপরে আবারও নিপীড়নের খড়গ নেমে আসবে, এবং রিজনস আর অবভিয়াস। কারণ যে সমস্ত পারপিট্রেটররা এই সমস্ত গুম এবং টর্চার কিলিং এর সাথে জড়িত ছিল, যাদেরকে তারা চেনেন, তারা এখনো অ্যাট লার্জ আছে। তারা বিভিন্ন জায়গায় কেউ দায়িত্ব পালনরত আছে, কেউ দায়িত্ব চাকরির থেকে হয়তো চলে গেছে, কিন্তু বাংলাদেশে অবাধে বিচরণ করছে। এরা যতক্ষণ পর্যন্ত অ্যাট লার্জ থাকবে, ওই যে ভিকটিম যাকে 5 বছর 7 বছর 8 বছর গোপন কারাগারে টর্চারের মুখোমুখি হতে হয়েছে, ইলেকট্রিকিউট করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, আঙ্গুলের নিচে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই লোকগুলোর মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে, সেই লোকগুলো এখন পর্যন্ত মামলা করতে সাহসী হচ্ছেন না। সুতরাং যে 1800 অভিযোগ এসেছে তার পিছনে অন্তত 3 গুণ বেশি অভিযোগ আরো রয়েছে। সুতরাং প্রকৃত গুমের সংখ্যা 6000-এরও বেশি। এবং সেই ক্ষেত্রে ফেরত না আসার যে সংখ্যাটা বলা হচ্ছে 150 জন, কোথায় বলেছে 611 জন, কিন্তু ফেরত না আসার সংখ্যাটাও 1000-এর চেয়ে অনেক বেশি। কারণ এখন পর্যন্ত যে 313 বা 300-র উপরে যে যতজনের সংখ্যা বলা হচ্ছে যে কনফার্ম যারা ফেরত আসেনি, তার চেয়ে ফেরত না আসার সংখ্যা অনেক বেশি। অনেক ফ্যামিলি আছে যারা বলছে আমাদের সন্তান ফিরে আসে না, কিন্তু আমরা এটা ব্যাপারে কোনো অভিযোগ দিতে চাই না, তথ্য রেকর্ড করতে চাই না। ইভেন মাকে পেয়েছি আমরা, সে মা বলছে আচ্ছা আমার ছেলে মরে গেছে, আমি বাবা আমি আর কিছু বলবো না। কারণ যে অবস্থার মধ্যে দিয়ে ওই ফ্যামিলিটাকে বছরের পর বছর যেতে হয়েছে, তারা মনে করছে যে একজন যাকে মেরে ফেলা হয়েছে তার চেয়ে আরো বাকি যে 2-1 সন্তান আছে অথবা অন্য ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে তারা হারাতে চান না। সেজন্য তারা এই জিনিসটা ডিসক্লোজই করতে চান না এত আয়োজনের পরেও। সুতরাং এই বিচার এটা কেন জরুরি এটা ইন্ডিকেট করে যে এই মানুষগুলোকে যদি আমরা আস্থায় আনতে চাই, এই গুমের যদি অবসান ঘটাতে চাই, ট্রমার যদি অবসান ঘটাতে হয়, তাহলে এই বিচারগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালে এক প্রতিবেদনে 86 জনের কথা বলেছে। 21 সালে র্যাবের উপরে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন আরোপ করা হয়েছিল। 2014, 18, 24 সালে সাধারণ নির্বাচনের পূর্বে গুমের সংখ্যা বেড়েছিল। এবং গুমের ব্যাপারে, গুমের পরে মানুষদের সাথে কি করা হয়, এটার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে নারায়ণগঞ্জের 7 মার্ডার, যেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা ভাড়াটিয়া খুনি হিসাবে একজন মানুষকে তুলতে গিয়ে পরপর 7 জন মানুষকে অপহরণ করে। মূল টার্গেট ছিল যে তাকে তুলতে গিয়ে দেখা গেল ওই গাড়িতে আরো 2 জন আছে। যে ব্যক্তিগুলোর মৃত্যুদণ্ড হয়েছে তাদেরকে আমরা জেলখানায় গিয়ে ইন্টারোগেট করেছি এই আদালতের পারমিশন নিয়ে। যে একজনকে তুলতে গিয়ে দেখা গেল যে সেই গাড়িতে আরো 2 জন আছে, তখন ফোন করেছে যে কি করবো স্যার, বলে 3টারে ওই সবকটারে নিয়ে আসো। যখন ওই 3টাকে গ্রেফতার করে তখন বলে স্যার পিছনের গাড়ির থেকে একজনের মোবাইলে ভিডিও করছে, একজন আইনজীবী, বলে ওটারও ধরো। তো ওই আইনজীবীর সাথে তার ড্রাইভার ছিল 5 জন, তার পিছনে আরো 2 জন দাঁড়ায় রাস্তার পাশ থেকে দেখতেছিল, সেই 2 জনকে ধরো, মোট 7 জন। এই 7 জনের মধ্যে বারের সিনিয়র মেম্বার, একজন অ্যাডভোকেট ছিল, কাউন্সিলর ছিল। তাদেরকে টাকার বিনিময়ে আওয়ামী লীগের একজন নেতার ইচ্ছা অনুযায়ী তাদেরকে টাকার বিনিময়ে তুলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে এবং মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পরে ওই একই পদ্ধতিতে, যেটাকে তারা বলে গেস্টাপো করা, কমান্ডো নাইফ দিয়ে পেট চিরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে সেখানে সিমেন্টের ব্যাগ ভরে দিয়ে বেঁধে, হাত পা বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দেয়া। এই যে হত্যা পূর্বক লাশ ফেলে দেওয়ার পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে গেস্টাপো করা। এটা তারা করেছেন এবং আল্লাহর ইচ্ছায় এই এত ব্যবস্থা নেওয়ার পরে এদের মধ্যে থেকে লাশ 1টা বা 2টা লাশ ভেসে ওঠে, সেটা সূত্র ধরে বাকিদেরকে উদ্ধার করা হয়। এই যে বলপূর্বক গুমের পরে কি ধরনের ট্রিটমেন্টটা দেয়া হতো এবং সেটার ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী কিভাবে কাজ করত, এবং এই সমস্ত কাজের জন্য তাদের পিপিএম বিপিএম পদক দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, রাতারাতি প্রমোশন দেওয়া হয়েছে। একজনকে তো নানান ব্রিগেড কমান্ড না করে, ইউনিট কমান্ড না করে তাকে মেজর জেনারেল পর্যন্ত বানানো হয়েছে, যিনি আটক আছেন আমাদের মামলায়, বরখাস্তকৃত হয়েছেন। বোঝা যাচ্ছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা ছিলেন তারা এই সমস্ত লোকদেরকে কিলার বানিয়ে তাদেরকে ব্যবহার করতেন, বিনিময়ে তাদেরকে অবৈধভাবে প্রমোটেড করতেন। তাদের দাপটে অন্য অফিসাররা তটস্থ থাকতেন এবং তারা কি ধরনের কাজ করতেন,
বাকিগুলো তো এখন বিচারের জন্য আসছে, কিন্তু অ্যাটলিস্ট একটা হরিফিক ইভেন্ট নারায়ণগঞ্জের 7 মার্ডার, যেটার বিচার হয়েছে, তাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং সেখানে নিষ্ঠুরতার যে ভয়াবহ বর্ণনা উঠে এসেছে, সেটাই ছিল তাদের প্রাতিষ্ঠানিক হত্যা করার সংস্কৃতি। ডাক্তার ফয়েজ লক্ষ্মীপুরে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ছেলেকে না পেয়ে বাবা, একজন ডাক্তার, বয়স্ক মানুষ, তাকে অত্যাচার করে, তাকে গুলি করে ছাদ থেকে লাথি মেরে ফেলা হয়। বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী এরকম সহ যাদেরকে গুম করা হয়েছে কোনোদিন ফিরে। ইলিয়াস আলীর ব্যাপারে তো ক্লিয়ার কাট এভিডেন্স তখনই ছিল যে কিভাবে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন তদন্তের মধ্য দিয়ে আমরা বের করেছি যে কারা এই রেডিং পার্টিতে ছিল, কারা তাকে ফলো করেছে, কোন কোন লোক তাকে অপহরণ করেছে। এই যে বিষয়গুলো, তাদেরকে এইভাবে অপহরণের পরে আবার যখন তার পরিবার, তাদেরকে আবার ডেকে নিয়ে নাটক করা হলো, বলো স্বজন হারানোর বেদনা আমি বুঝি। এই যে তামাশা, যেটাকে 2024-এর যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, জেনজির যে বিপ্লব, তারা এটাকে কিন্তু তাদের চেতনায় ধারণ করেছে। ফলে দেয়ালে গ্রাফিতি আছে, নাটক কম করো প্রিয়, প্রিয় প্রিয় বলে না, প্রিয়। তারপরে গ্রাফিতি এঁকেছে স্বজন হারানোর বেদনা আমি বুঝি। এদিকে মানুষ মারছে, আবার চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে আমি স্বজন হারানোর বেদনা বুঝি। ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, স্বজন হারানোর বেদনা বুঝি, অথচ তিনি জানেন তার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। মাহমুদুর রহমান সাহেবকে গুম করা হয়েছিল, মাহমুদুর রহমান সাহেবকে টিএফআই সেলেও রাখা হয়েছিল। জি, টিএফআই সেলেও তাকে রাখা হয়েছিল। তাকে টর্চার তো করা, উনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে যে অফিসারগুলো তাকে টর্চার করেছে তারা কেউ কেউ বলেছে যে প্রধানমন্ত্রী ফোন করে বলছে, জানতে চেয়েছে যে ওইখানে আয়নাঘরে টর্চারের যেসব ম্যাটেরিয়াল আছে সবকিছু তার উপরে প্রয়োগ করা হয়েছে কিনা এটা আমাকে জানাও। সুতরাং এই যে আসামি, যে শেখ হাসিনার বিচার এখানে চলছে, সে প্রত্যেকটা এই ধরনের ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ তার ছিল। তিনি অর্ডার দিতেন, তিনি এক্সিকিউট করতেন। হুমায়ুন কাদের চৌধুরী, তাকে গুম করা হয় 7 মাস, 7.5 মাস পরে তাকে ছেড়ে দেওয়া হয় সরকারের মধ্যে থেকে অনেক মহলের তদবিরের প্রেক্ষিতে, এবং সেটা প্রাইম মিনিস্টার সরাসরি করেছেন। ব্রিগেডিয়ার আজমির ব্যাপারে চেষ্টা করা হয়েছে, সেটা সফল হয়নি। ব্যারিস্টার আরমানের ব্যাপারে প্রাইম মিনিস্টারকে বলা হয়েছিল যে সাক্ষী, আমাদের যিনি সাক্ষী এখানে, তিনি বলেছেন আমি দেখবো, পরবর্তী সময়ে আর দেখা হয়নি। অন্য সাক্ষী যেটা বলেছেন যে যখন বারবার বলা হয়েছে যে এই লোকটা তো ইনোসেন্ট, ব্যারিস্টার মানুষ, ইয়াং ছেলে, ছেড়ে দেওয়া যায় কিনা, বলছে তোমার অসুবিধা হচ্ছে তাহলে শেষ করে দাও, ঝামেলা হচ্ছে শেষ করে দাও। সুতরাং এটা স্পষ্ট যে এই ধরনের গুম, এক্সট্রা জুডিশিয়ালি এক্সিকিউট করার সমস্ত কিছু নির্দেশদাতা ছিলেন এই আসামি শেখ হাসিনা শাহ, এবং তার এই কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি তার ইচ্ছার বাইরে। যেমন কর্নেল জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবরের ব্যাপারে যে ডকুমেন্টারি আমরা দাখিল করেছি, সেখানে নিজে তিনি গুম কমিশনে সাক্ষী দিতে এসে বলছেন, যেটা ভিডিও স্টেটমেন্ট, যে যখন ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল তখন জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা উনি কি চাইলে তাহলে ছেড়ে দিতে পারতেন, বলছে প্রাইম মিনিস্টার চাইলে যা খুশি তিনি সেটা করতে পারতেন। এই যে তার ক্যাপাসিটি, তিনি যে একটা দানবীয় শক্তির প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন,